রংপুরের আবু সাইদ হত্যা মামলায় সাবেক ডিআইজি আব্দুল বাতেন সহ ১৪ জনের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন আবেদন করলে শুনানি শেষে বুধবার এই আদেশ দেন মহানগর আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে মামলার প্যানেলে আইনজীবী রোকনুজ্জামান রোকন এ তথ্য জানান। তিনি বলেন, আবু সাইদ হত্যা মামলার এজাহারভুক্ত কনস্টেবল সুজন চন্দ্র রায় ও এএসআই আমির আলী সহ ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তারের পর কারাগারে আছেন। ১৮ই আগস্ট আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন। এ নিয়ে আরো জানাতে রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আবু সাইদ হত্যা মামলায় তো সাবেক ডিআইজি আব্দুল বাতেন সহ ১৪ জনের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছে আদালত আর কি জানিয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, আসলে বিদেশ গমনের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর সাথে কিন্তু আরও একটি কথা যোগ করা হয়েছে যে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে যারা এই মামলার সাথে জড়িত আছে। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু ৩ আসামি গ্রেপ্তার হয়েছে, অর্থাৎ পুলিশ মহাপরিদর্শক যিনি এই ঘটনার সাথে যারা যেসব পুলিশ দুজন কর্মকর্তা জড়িত ছিল সরাসরি। আপনি জানেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্য ছাত্র আন্দোলনের ঘটনায় যে আবু সাইদ নিহত হয়েছে সেই সময় যে গুলি করছিল অর্থাৎ টিয়ার শেল সহ সেই আসামি ২ জন কিন্তু সুজন চন্দ্র রায় এবং আমির আলী গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি যে ১৪ আসামি রয়েছে তাদেরকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই মামলাটি অর্থাৎ করেন তার বড় ভাই রমজান আলী। ১৮ই আগস্ট কিন্তু মামলাটি দায়ের করেন। ১৭ জনের বিরুদ্ধে অজ্ঞাত আরও ১৩৫ আসামি কিন্তু রাখা হয়েছে সেখানে। এই অজ্ঞাতনামা যারা রয়েছে এবং তাদেরকে ভিডিও ফুটেজ দেখে পাওয়া যাবে এবং যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে কিন্তু আসামি জড়িত করা হবে, এটি আসলে বলা হচ্ছে। তবে আমি একটু আগে কিন্তু যিনি তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন তিনি যেমনটি জানিয়েছেন যে আমরা অতি দ্রুত যারা আবু সাইদের ঘটনা এবং আবু সাইদের হত্যার ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তারের যে প্রক্রিয়া তারা চলছে ইতিমধ্যে। আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি গ্রেপ্তার কিন্তু চলছে সারা দেশে। সেক্ষেত্রে যারা পুলিশ কর্মকর্তা রয়েছে আপনি জানেন যে বাতেন যিনি এখানকার সাবেক ডিআইজি এবং সাবেক পুলিশ কমিশনার যিনি ছিলেন মনিরুজ্জামান তিনিও কিন্তু এই মামলার আসামি রয়েছেন। তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা সহ বিভিন্ন ধরনের তারা আবেদন কিন্তু ইতিমধ্যে করা হবে বলে এটি আসলে বলছেন এবিএম জাকির হোসেন। তবে সব মিলে দেখা যাচ্ছে এ পর্যন্ত যেসব ৩ আসামি গ্রেপ্তার হয়েছে বাকি যে ১৪ জন আছে তাদের যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিদেশ গমনে, তারা বিদেশ যেতে পারবে না এবং তাদের যে পাসপোর্ট সহ বিভিন্ন ধরনের যে সরঞ্জাম রয়েছেন যারা বিদেশ গমনে যেসব কাগজপাতি সেটিও কিন্তু তারা ইতিমধ্যে তারা কিন্তু নিয়ে আসবেন, এটি আসলে বলা হচ্ছে। তবে আমি একটু আগে এখানকার যিনি তদন্তকারী যে কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে এবং যিনি এই মামলার যিনি রোকনুজ্জামান আইনজীবী তার সঙ্গে কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে মামলা যে শুনানি হয়েছে শুনানি শেষে কিন্তু আদেশ দেয় আদালত। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। ঠাকুরগাঁও ২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার রুহিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। জানান, রুহিয়া থানার রামনাথ বাজারের একজন আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বালিয়াডাঙ্গি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তিনি প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও হত্যার ২টি মামলা রয়েছে। এদিকে নাশকতা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় নেত্রকোনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে খালিয়াজুরি উপজেলা বোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গাজীপুরের শ্রীপুরে সেলুনে পোশাক শ্রমিক আবু সাইদকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে নাপিতের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত নাপিত মোহাম্মদ খলিল মিয়া। হত্যাকাণ্ডের কারণ জানতে কাজ করছে পুলিশ। এদিকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শ্রীপুরের মাওনা উত্তরপাড়া গ্রামের বাবুল সরকারের বাড়িতে ভাড়া থাকতেন পোশাক শ্রমিক আবু সাইদ। বুধবার রাতে তাকে বাসা থেকে সেলুনে ডেকে নেয় নাপিত মোহাম্মদ খলিল মিয়া। এরপরে সেলুন থেকে ধস্তাধস্তির শব্দ পান স্থানীয়রা। কিছুক্ষণ পর খলিলকে রক্তাক্ত জামাকাপড় নিয়ে দ্রুত চলে যেতে দেখেন এলাকাবাসী। পরে সেলুনে গিয়ে আবু সাইদের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। বাসা থেকে ডাইকে আনা হয়েছে। বাসা থেকে আনার পরে
সেরকম সেলুনের ভিতরে যা যাবতীয় জিনিস আছে এগুলো দিয়ে তার নির্মমভাবে হত্যা করছে। সেলুনে সে গিয়েছিল 10টা বাজে রাত, 10টার পর খলিল নামের এক ছেলে, সে নাকি তার সাথে বন্ধুত্ব ছিল। মারছে এটাও তো জানি না, সরকারের কাছে বিচার চাই, মানে যে মারছে এরকম সরল সুজা ছেলেকে যদি মারতে পারে। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জেরেই হত্যাকাণ্ড, কারণ অনুসন্ধানে তদন্ত করছে তারা। গিয়ে দেখি যে আসলে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তো সেখানে গিয়ে আমরা ডিসিস্টের ঠিকানা সংগ্রহের চেষ্টা করি, ঠিকানা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং যে হত্যা করেছে তাকেও আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। নিহত আবু সাইদ মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় 3.5 ঘন্টা পর ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ তুলে নিয়েছেন চালক ও যানবাহন মালিকরা। এর আগে কন্টেইনারে গ্যাস দেয়া বন্ধ ও নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে বেলা 11টা থেকে মহাসড়কের সাহেব প্রতাপে অবস্থান নেন তারা। এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত 20 কিলোমিটার এলাকায় আটকা পড়ে বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহন। চালক ও মালিকরা জানান, দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয়। পাশাপাশি নরসিংদী থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী ভাড়া চালিত গাড়িসহ বিভিন্ন যানবাহনে গ্যাস সরবরাহ না করে সিলিন্ডারের মাধ্যমে কলকারখানায় গ্যাস সরবরাহ করে আসছে, যা অযৌক্তিক ও আইনবিরোধী। দ্রুত এই সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ 17 জেলায় ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে হতে পারে ভারী বৃষ্টি। এসব এলাকার নদী বন্দরসমূহে 1 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। এ অবস্থা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। দেশের সব সমুদ্র বন্দরসমূহে জারি রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। সকালে বৃষ্টিতে বিপাকে পড়েন স্কুল, কলেজ ও অফিসগামীরা। রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় জলজট। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ভিজে ভিজে রওনা হন অনেকেই। এদিকে বৃষ্টির কারণে সিলেটের সুরমা ও কুশিয়ারা এবং চট্টগ্রামের মুহুরী ও মাতামুহুরী নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। তবে এখনও তা বিপদ সীমার নিচে রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সব জায়গাতেই প্রায় পানিবদ্ধতা। আর এই যে অফিস যাওয়ার সময় মেন ভোগান্তিটা হচ্ছে আমাদের ট্রাফিকের ব্যবস্থাপনা এখন আগের মতো নাই। অফিসে যাতায়াতের সমস্যা, তারপর যানবাহনে যানজট লেগে আছে, রুটে স্বাভাবিকভাবে চলা যাচ্ছে না। বৃষ্টির যে ধারা, সেই ধারা আমাদের এখন পর্যন্ত আমাদের প্রেডিকশন অনুযায়ী আরও 2 দিন মোটামুটি অব্যাহত থাকার সম্ভাবনা আছে। তারপরে কিন্তু বৃষ্টির প্রবণতা কমে আসবে। বৃষ্টির প্রবণতা একেবারে বৃষ্টি শেষ হয়ে যাবে না, তবে বৃষ্টির প্রবণতা কমে আসবে। অর্থাৎ বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত চলতে থাকবে মোটামুটি 7-8-9 তারিখ পর্যন্ত। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেক জায়গায় দেখা দেয় জলাবদ্ধতা। 24 ঘন্টায় চট্টগ্রামে সর্বোচ্চ 120 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে বৃষ্টি। বৃহস্পতিবার সকালেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা গেছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগে 120 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বরিশালে বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টির কারণে সকালে ভোগান্তিতে পড়েন স্কুল, কলেজ ও অফিসগামীরা। লক্ষ্মীপুরে সকাল থেকে বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দেয়, তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে নামতে থাকে পানি। এই 2 দিনের বৃষ্টিতে পৌরসভার বিভিন্ন এলাকায় আবার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে আমাদের যে শাকসবজি এগুলো অনেক নষ্ট হয়েছে। অতি দ্রুত যদি ড্রেনেজ ব্যবস্থা খনন করা হয়, তাহলে আমাদের অত্র এলাকার প্রতিটা মানুষের দুর্ভোগ থেকে লাঘব হবে। এদিকে চাঁদপুরে ভারী বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় দেখা দেয় জলাবদ্ধতা। চলাচলে দুর্ভোগে পোহাতে হয় মানুষকে। মানুষ বের হতে পারছে না। তারপর হচ্ছে আপনার মালের আমদানি কম, মালের দামও বেশি। এতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে দেখা গেছে, মাল আনি কাস্টমার আসে না। বৃষ্টির কারণে দেখা গেছে যে আমাদের বাইরের যে কাজগুলো, সেই কাজগুলোতে বিঘ্ন করছে। এদিকে সক্রিয় মৌসুমি বায়ু প্রভাবের কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর ও চাঁদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই মুহূর্তে লক্ষ্মীপুরের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে বৃষ্টি হচ্ছে কিনা আর কোথাও জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা? এই মুহূর্তে লক্ষ্মীপুরে বৃষ্টি হচ্ছে না, তবে যে বৃষ্টি যে হওয়ার যে সম্ভাবনা সেটি এখন পর্যন্ত রয়েছে, অর্থাৎ আকাশ মেঘলা রয়েছে। এর কিছুক্ষণ আগেই কিন্তু যে বৃষ্টি অব্যাহত ছিল, অর্থাৎ বুধবার সন্ধ্যা থেকে আমরা দেখেছি আজকে দুপুর পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তবে এই আবহাওয়া সতর্কীকরণ অফিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা এখন পর্যন্ত 24 ঘন্টায় যে বৃষ্টির যে রেকর্ড সেটি 80 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, এমনটি জানিয়েছেন রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের যিনি কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ সৌরভ হোসেন। তবে এই বৃষ্টির এই কারণে কিন্তু আমরা দেখেছি শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, বিশেষ করে যে শমশারাবাদ এবং জেবি রোড, বাঞ্ছানগর এবং মিয়া আবুতাই সড়ক সহ বিভিন্ন সড়কে আমরা দেখেছি যে এই টানা বৃষ্টির কারণে পানি যে জলবদ্ধতা সেটি রয়েছে, অর্থাৎ ড্রেনের যে ব্যবস্থা সেখানে পানি না নামার কারণে কিন্তু এই পানিগুলো কিন্তু জলবদ্ধতা তৈরি হয়, এমনটি এখানকার যারা নাগরিক রয়েছেন তারা অভিযোগ করেছেন। তারা বলছেন যে সবসময় কিন্তু যে ড্রেনেজ ব্যবস্থা বা অপরিকল্পিত যে খাল খনন না করার কারণে কিন্তু মূলত এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু এর মধ্যে আমরা দেখেছি লক্ষ্মীপুরে যে গত 17 আগস্ট থেকে আমরা দেখেছি যে বন্যার পানিতে যে বেশ কিছু এলাকা এখন পর্যন্ত তলিয়ে রয়েছে, অর্থাৎ প্রায় যে লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী রয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সড়কটি রয়েছে, এই সড়কটি গত 1.5 মাসের উপর ধরে কিন্তু এখন পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, এখনো সেখানে হাঁটু পরিমাণ পানি রয়েছে, অর্থাৎ জলাবদ্ধতা যেটি সেটি তৈরি হয়েছে। খালে দ্রুত সময়ের মধ্যে পানি না নামার কারণে মূলত এই সমস্যা হচ্ছে বলে এখানকার মানুষ কিন্তু দাবি করেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তারা ইতিমধ্যে যে লক্ষ্মীপুরে 110টি খাল রয়েছে, খালগুলো তারা নিষ্কাশন করা হচ্ছে এবং অপসারণ করে তারা দ্রুত সময়ের মধ্যে পানি নামানোর ব্যবস্থা করছেন। আজকেও আমরা এই যে লক্ষ্মীপুর জেলা পরিষদ সম্মেলন কক্ষে যে জেলা ত্রাণ ও পুনর্বাসন যে দুর্যোগ ব্যবস্থাপনা একটি কমিটির সভা হয়েছে, সেখানেও কিন্তু একে অভিযোগ করেছেন এখানকার যিনি জেলা প্রশাসক রয়েছেন রাজীব কুমার সরকার। তিনি বলছেন ইতিমধ্যে যেসব এলাকা এখনো পানিবন্দী রয়েছে, অর্থাৎ জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেখানে যেন দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশন করা যায় বা অপসারণ করা যায় সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে এবারের বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 7.5 লাখ পরিবার, প্রায় 30,000 মানুষ হয়েছে, তাদের কিন্তু পুনর্বাসনের যে তালিকা বা পুনর্বাসন করার যে উদ্যোগ সেটি নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এমনটি জানিয়েছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। তবে আমরা দেখেছি এখন পর্যন্ত মানুষের যে দুর্ভোগ, সে দুর্ভোগ কিন্তু অব্যাহত রয়েছে এবং বৃষ্টি যদিও এখন হচ্ছে না, তবে বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা সেটি রয়েছে, আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি হবে এমনটি আবহাওয়া অফিস এর পক্ষ থেকে জানানো হয়েছে। আব্বাস হোসেন, আপনি সাথে থাকুন। এবার আমরা চাঁদপুরে যাব, সেখানে আছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরে তো টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের ভোগান্তির চিত্র জানাবেন আমাদের। চাঁদপুরে টানা 2 দিনের বৃষ্টিতে কিন্তু আজকে বিকাল থেকে কিন্তু বৃষ্টির কিছুটা কম, এবং গত যে 24 ঘন্টা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এখানে 53 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চাঁদপুরে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু জলাবদ্ধতা বেড়েছে এবং দুর্ভোগ বেড়েছে। আমরা জানিয়েছি যে চাঁদপুরের যে ফরিদগঞ্জ উপজেলা এবং শাহরাস্তি উপজেলা, সেখানে যে বন্যার পানি এবং জলাবদ্ধতা শিকার ছিল সেপ্টেম্বর মাস এবং আগস্ট মাসে, সেখানে কিন্তু এই টানা অক্টোবরের শুরুতে বৃষ্টিতে কিন্তু তাদের যে ঘুরে দাঁড়ানো সেটি কিন্তু কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং আমরা জানি আজকে যে মতলবের দক্ষিণের যে পানি ট্যাঙ্কি এলাকা সহ মতলব বাজার সহ সেখানেও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের দুর্ভোগ পড়েছিল। আমি এখন যে সড়কটিতে রয়েছে এটি ফরিদগঞ্জ উপজেলার মুন্সিরহাট এবং ছোলা যে সড়ক, এই সড়কটি গত 3 মাস ধরে কিন্তু এই বেহাল অবস্থা। কিন্তু এই টানা বৃষ্টিপাতের কারণে এখানে যে কংক্রিট এবং যে ঢালাইয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু বেঁচতে গেছে এবং জনদুর্ভোগ অনেক বেড়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার চালক ও স্থানীয় বাসিন্দাদের সাথে, তারা জানিয়েছেন যে এই সড়কটির কারণে কিন্তু এখানকার জনদুর্ভোগ এবং প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে, গাড়ি পড়ে যাচ্ছে। সড়কের মেরামতের খুবই দ্রুত প্রয়োজন। এভাবে কিন্তু এই জলাবদ্ধতা বৃষ্টিপাতের কারণে গত 2 মাসে জেলা এলজিডি অফিস থেকে আমাদেরকে জানিয়েছেন এখানে 212 কিলোমিটার রাস্তা গ্রামীণ সড়ক সহ নষ্ট হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে এগুলো মেরামত করা হবে বলে জানিয়েছে এলজিডি
অফিস থেকে। আমরা এই আবহাওয়ার যে কারণে কিন্তু এখানে যে ফসলি খাতে ব্যাপক যে ক্ষতির বিষয়টি সেটি আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে। তারা জানিয়েছেন যে চাঁদপুরে যে আগাম যে সবজি চাষাবাদ হয় ৫,৫০০ হেক্টর জমিতে, সেটি কিন্তু এবার শীতকালীন যে সবজি সেটি আর হয়ে উঠছে না। যদি টানা ভাবে বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে কিন্তু এই আবহাওয়ার আগাম যে সবজি চাষ সেটি আর ব্যাহত হবে বলে জানিয়েছেন যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়া আমরা জানি যে বাণিজ্যিক যে শহর যে বাজারগুলো রয়েছে, চাঁদপুর পুরান বাজার, হাজীগঞ্জ বাজার সহ যে প্রধান যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু ক্রেতা সংকটের কারণে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। চাঁদপুরে আবহাওয়ার কারণে বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার কারণে দুর্ভোগ কিন্তু বাড়ছে। এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ। লক্ষ্মীপুর এবং চাঁদপুর থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত উত্তরের ৪ জেলায় বেড়েছে চরম দুর্ভোগ। বাসস্থানে পানি ওঠা এবং নদী ভাঙনে সব হারিয়ে অনেক পরিবার আশ্রয় নিয়েছে খোলা জায়গাতে। দুর্গতদের মাঝে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়ার কথা বলা হলেও প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। কুড়িগ্রামে তিস্তা ও ধরলার পানি কমায় বন্যার কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী অসংখ্য পরিবার। এছাড়া ভাঙনে ক্ষতিগ্রস্ত হলেও কোনো ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। সাহায্য করতে কিছু পাইনি, আমাকে দেখতে রসি নেই। 15-16 দিন হয় বাড়ি ভাঙবে, রিলিফ ফিলিফ কিছু পাই নাই। এলো রংপুরের ৩ উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায় বন্যার পানিতে। এছাড়া তীব্র নদী ভাঙনে অনেক পরিবারের আশ্রয় হয়েছে খোলা আকাশের নিচে। এখনো তাদের কাছে পৌঁছায়নি ত্রাণ সহায়তা। জমি জমা বিহীন হয়ে যাইতেছে। হ্যাঁ, এবং সরকারি লোক আইছে না, কোনো ত্রাণও দেয় না, কোনো কিছু দেয় না। বারবার তিস্তার ভাঙনে সর্বশান্ত হচ্ছে অনেক স্বাবলম্বী পরিবার। এ অবস্থায় ত্রাণের চেয়ে নদী শাসন ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। ওই সামান্য ত্রাণ দিয়ে আমাদের কিছু হবে না, আমরা চাই নদী শাসন। যে জায়গাগুলো অধিক ঝুঁকিপূর্ণ সেগুলোকে বিবেচনায় এনে আমরা আমাদের প্রয়োজনে বাজেট বরাদ্দ সাপেক্ষে ইতিমধ্যে কিছু কিছু স্থানে জিও ব্যাগ ফেলে কাজ চলমান আছে, যাতে ভাঙনের ঝুঁকিটা প্রশমিত করা সম্ভব হয়। এদিকে তিস্তার পানি বিপদসীমার নিচে থাকায় লালমনিরহাটেও পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে, তবে পানিবন্দী এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়ার কথা বলা হলেও প্রয়োজনের চেয়ে তা খুবই কম বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আয়কর ব্যবস্থাপনাকে শতভাগ অনলাইন করতে হবে, এতে আয়কর দাতাদের ভোগান্তি কমার পাশাপাশি আয়কর বিভাগের দুর্নাম ঘুচবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সকালে চট্টগ্রামের আগ্রাবাদে আয়কর কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, কর্মকর্তাদের ব্যক্তিগত আক্রোশ বা পছন্দের উপর ভিত্তি করে আয়কর দাতাদের প্রতি নানা ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। এখন থেকে এসব বিষয়ে নজরদারি করবে রাজস্ব বোর্ড। আয়করদাতারা যাতে কর দিতে গিয়ে কোনো ঝামেলায় না পড়েন সে বিষয়টি নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। মানুষ এবং যন্ত্রের মধ্যে ডিফারেন্স হলো, যন্ত্র 100% নিউট্রাল। আপনি তাকে যা কমান্ড দিবেন সে তাই শুনবে। কিন্তু আমরা যারা মানুষ, আমাদের ভালো মন্দ মিলে কিছু আবেগ অনুভূতি আছে। আমরা ভালোবাসি, আমরা ঘৃণা করি, আমরা হিংসা করি। দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৬৮টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ বেলারুশের অনারারি কনসাল ও লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়। দুপুরে প্রত্যেক পূজা মণ্ডপে ২০,০০০ টাকা করে দেওয়া হয়। দুপুরে অনিরুদ্ধ কুমার রায়ের নিজের বাড়ি পৌর শহরের আঙ্গারিয়াস্থ গীতা রায় ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ৬৮টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং রায় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতরাতে শহরের ৩২ এলাকার বড়বাজার মণিপুর ঘাট এলাকার জিউর আখড়াতে এ ঘটনা ঘটে। পূজা উদযাপন কমিটির সভাপতি লিটন সরকার জানিয়েছেন, প্রতিদিনের মতো দিনের বেলায় পুলিশ সদস্য এবং রাতে গোপীনাথ সংঘের সদস্যরা এই মণ্ডপের পাহারা দেন, কিন্তু সংগঠনের সদস্যরা রাত ৩:৩০টার দিকে ঘুমাতে যান। এরপর কোনো এক সময় দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে।
পুলিশ সুপার জানিয়েছেন, জড়িতদের শনাক্তে এলাকার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ চলছে। এসব ঘটনায় জড়িতরা কোনো ছাড় পাবে না। আমরা এখানে গিয়েছি, আমাদের ভিজিট করেছি এবং এটা আমাদের ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছে এবং যে কোনোভাবে আমরা দুষ্কৃতিকারী যে হোক আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। এই বিষয়ে বদ্ধপরিকর এবং আমরা কাজ করছি। আর একটা বিষয় হচ্ছে আমরা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা সর্বত্র বিরাজমান আছে। ফরিদপুরে দুর্গাপূজা আয়োজন নিয়ে সেনাবাহিনী নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ফরিদপুর সার্কিট হাউসে এ সভার আয়োজন করা হয়। সভায় ২৭ আরই ব্যাটালিয়নের অধিনায়ক এম খালিদ আবদুল্লাহ বলেন, দুর্গা উৎসবে শান্তি শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে। পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার কথা জানান তিনি। নির্বিঘ্নে পূজা উদযাপন করতে যা যা করতে হবে তাই বাংলাদেশ সেনাবাহিনী করবে বলে জানান তিনি। এদিকে জয়পুরহাট সদর উপজেলা মিলনায়তনে জেলার বিভিন্ন পূজা কমিটি, রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে পুলিশ প্রশাসন। সিলেটে সিএনজি অটোরিকশার চালক হজরত আলী হত্যা মামলায় ৫ আসামি মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। আসামিরা সবাই পলাতক রয়েছেন। ২০১৪ সালের ১৭ই আগস্ট আসামিদের বিয়ানীবাজারে নিয়ে যান সিএনজি অটোরিকশা চালক হজরত আলী। এ সময় ভাড়া নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় হজরত আলীর। এক পর্যায়ে মারধর করলে অচেতন হয়ে পড়ে সে। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের ভাই শুক্কর আলী মামলা করেন। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় উদ্ভূত পরিস্থিতির ২ দিন পর অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন। বৃহস্পতিবার খাগড়াছড়ি, পানছড়ি ও দীঘিনালা সড়কে যান চলাচল বেড়েছে। জেলার সাপ্তাহিক হাটেও বেড়েছে মানুষের উপস্থিতি, খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। নিহত খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত সোহেল রানার মরদেহ টাঙ্গাইলের বাড়িতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার সোহেল রানাকে পিটিয়ে হত্যা করা হয়। কিশোরগঞ্জের করিমগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সকালে গাছের সঙ্গে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অটোরিকশা চালক হুমায়ুন করিমগঞ্জ উপজেলার পূর্ব চরকর্ণশী গ্রামের ওসমান মিয়ার ছেলে। করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, বুধবার রাতে রোগী আনার কথা বলে এক যাত্রী কিশোরগঞ্জ শহরের পুরান থানা থেকে অটোরিকশা ভাড়া করে করিমগঞ্জের জঙ্গলবাড়ির দিকে যান। পরে রাতে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে অটোরিকশাটি পাওয়া যায়নি। গত কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে আশুলিয়া শিল্পাঞ্চলে ফিরেছে স্বস্তি। সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন শ্রমিকরা। শ্রমিক অসন্তোষ না থাকলেও নিরাপত্তার শঙ্কায় ১৫টি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে চলছে তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম। সকাল থেকে দলে দলে শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগ দেন, তবে বন্ধ রয়েছে ৮টি কারখানা। এদিকে বুধবার আইরিশ গার্মেন্টসে হামলার প্রতিবাদে সকালে জিরানী বাজার সড়ক অবরোধ করেন শ্রমিকরা। আধা ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় আছেন। জীবিত মানুষকে মৃত ঘোষণার অভিযোগে দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনী ২ ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় উপজেলার পৌরসভা খাড়াকান্দা এলাকার আনোয়ার হোসেন বাড়ির পাশে একটি ডোবায় মাছ ধরতে যায়। সেখানে বড়শিতে বিদ্যুৎ স্পর্শ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা হাসপাতালের বহির্বিভাগে ভাঙচুর করে। স্বজনদের দাবি, বিদ্যুৎ স্পর্শের পরও জীবিত ছিলেন আনোয়ার। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা না করে আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করে।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় জসিমউদ্দিন নামের এক যুবককে উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। বুধবার রাতে সৈকতের মাঝিবাড়ি পয়েন্ট থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে কুয়াকাটা 20 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। জসিমের বাড়ি জেলার মির্জাগঞ্জের কাঁঠালতলী এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, সমুদ্র থেকে মাছ ধরা শেষে তীরে ফেরার সময় কান্না শুনতে পেয়ে ওই যুবকের হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে জেলেরা। উদ্ধার করার পর জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে নিয়ে যায়। মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার জানান, উদ্ধার করা যুবকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। খামারিদের কাজে আসছে না নড়াইল সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার ও প্রশিক্ষণ কেন্দ্র। বিগত সময়ে এই প্রতিষ্ঠান থেকে মিঠা পানির মাছের রেণু পাওয়া গেলেও এখন উৎপাদন বন্ধ। পানিতে অতিমাত্রায় আয়রন আছে জানিয়ে মৎস্য বিভাগ বলছে, উৎপাদনে যেতে হলে সংস্কার জরুরি। একসময় রুই কাতলা মৃগেল মাছের রেণু উৎপাদন হতো এখানে। 1982 সালে নড়াইলে প্রতিষ্ঠিত এ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার ও প্রশিক্ষণ কেন্দ্র চালুর কয়েক বছর পরই বন্ধ হয়ে যায়। 2001 সাল থেকে 2 বছর চিংড়ির রেণু উৎপাদন করে ফের বন্ধ হয় প্রতিষ্ঠানটির কার্যক্রম। এতে জেলার খামারিদের রেণু সংগ্রহ করতে যেতে হচ্ছে ময়মনসিংহ, যশোর, সাতক্ষীরা সহ অন্য জেলায়। আর পরে থেকে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। ফিশারি অফিসই কোনো মাছ শাক পাওয়া যায় না, কোনো চারা রেণু পাওয়া যায় না, চারা মাছ কোনো বড় মাছ পাওয়া যায় না। অনেক কষ্ট করে জাতি হয়, আসটি পথে মাছ অক্সিজেন ফিল করে মারা যায়, ক্যারিং খরচ বেশি হয়। আমাকে বাড়ির ধারে নড়াইল জেলায় একটা মাছের হ্যাচারি থাকলে আমাদের বিরাট উন্নত, আমাদের কাছে কাছে ক্যারিং খরচটা কম হবে। খামারের পানিতে অতিরিক্ত আয়রন থাকায় উৎপাদন সম্ভব হচ্ছে না বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। বলেন, রেণু উৎপাদন করতে হলে খামারের সংস্কার দরকার। ম্যাক্সিমাম পানির লাইনগুলো আয়রনের কারণে আটকে যাওয়ার ফলে আমাদের এই কার্যক্রমটা, রেণু উৎপাদন কার্যক্রমটা আমাদের এই কয়েক বছর ধরে বন্ধ আছে। তারপরে এটা আমরা সংস্কারের জন্য আমাদের কর্তৃপক্ষকে, আমাদের মন্ত্রণালয়কে, আমাদের অধিদপ্তরকে আমরা জানিয়েছি। এখানে একটা এস্টিমেটও করা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে প্রতিষ্ঠানটি তাদের চাহিদা মেটাবে, এমনটাই প্রত্যাশা মৎস্যজীবীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ হত্যা চেষ্টা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। কাশিমপুর কারাগার পার্ট 2 এর জেল সুপার আমিরুল ইসলাম জানান, মাহমুদুর রহমানের জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ শামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। মামলায় কারাদণ্ডপ্রাপ্ত মাহমুদুর রহমান গত 29 সেপ্টেম্বর সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 2015 সালে পল্টন মডেল থানায় সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলাটি হয়। গত 29/9/2024 তারিখে সারেন্ডার করেছিলেন এবং পরবর্তীতে আমরা সার্টিফাইড কপি পেয়েছি। সার্টিফাইড কপি পাওয়ার পরে আজকে আমরা আপিল দায়ের করেছি এবং আপিলের পরে আজকে আমাদের বেল অ্যাপ্লিকেশনও ছিল। বেল অ্যাপ্লিকেশন শুনে মাননীয় আদালত উনি জামিন মঞ্জুর করেছেন। চট্টগ্রাম নগরীর প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে নিষেধাজ্ঞা মানছে না কেউই। পুলিশের উপস্থিতিতেই প্রধান সড়কে উঠে পড়ছেন চালকরা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাটারি চালিত রিকশা বন্ধে পুলিশকে আরও কঠোর হওয়ার দাবির তাগিদ। 9 সেপ্টেম্বর নগরীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। দিনে দুপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন। ট্রাফিক পুলিশের কড়াকড়িতেও থেমে নেই ব্যাটারি চালিত রিকশার দাপট। বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ ব্রেক সিস্টেম ও অদক্ষ চালকের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ ও চালকদের সচেতনতার উপর জোর দিচ্ছেন নগরবাসী। আমরা বড় রাস্তায় আসতে পারলে মনে করেন না 2টা ভাড়া মারতে পারি, হ্যাঁ, একটু সচরাচরভাবে চলা যায়। তারা এত স্পিডে গাড়ি চালায়, তারা অনেক সময় অ্যাক্সিডেন্ট করে বসে থাকে। কোনো ব্রেক নাই, কিছু নাই, ঠিকমতো সিগন্যাল দিলাম, সিগন্যাল দিলে জায়গায় দাঁড়াচ্ছে না। ব্যাটারি চালিত রিকশা বন্ধে অভিযান চলছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। একটা বড় অংশ জড়িত যাদের জীবন জীবিকার একমাত্র মাধ্যম এটা, সুতরাং আমরা প্রথম দিকে এতটা কঠোর না হয়ে তাদেরকে
ধীরে ধীরে একটা পর্যায়ে নিয়ে আসতে চেষ্টা করছি। নগরবিদরা বলছেন চালকদের বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি ব্যাটারি চালিত রিকশার যন্ত্রাংশ আমদানি বন্ধ করতে হবে। চট্টগ্রাম মহানগরীতে সেই যে অটোরিকশার যে দৌরত্ব সেটি চরমে, নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং সেখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই অটোরিকশাগুলোর যে গঠন, এই কাঠামোগত গঠন কিন্তু আসলে ত্রুটিপূর্ণ। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় প্রায় 20,000 অবৈধ ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ডিজিটাল শহরের কথা বলা হলেও সিলেটে এখনও হাতের ইশারায় চলে ট্রাফিক ব্যবস্থাপনা। বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হলেও আলোর মুখ দেখেনি আজও। নগরীর ক্রমবর্ধমান যানবাহনের চাপে যানজট দিনে দিনে অসহনীয় হয়ে উঠেছে। পর্যটক সহ নগরবাসীর এই ভোগান্তি নিরসনে নেই কোনো উদ্যোগ। 2002 সালে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হয় সিলেট। সময়ের ব্যবধানে পরিধি বেড়েছে এই শহরের, বেড়েছে জনসংখ্যা, যানবাহন। নগরীর ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে 1996 সালে 7টি পয়েন্টে সিগন্যাল লাইট বসানো হয়, কিন্তু 2013 সালে সড়ক সম্প্রসারণের সময় তা সরিয়ে ফেলা হয়। এরপর থেকে হাতের ইশারায় নিয়ন্ত্রণ হচ্ছে যানবাহন চলাচল। সিগন্যালের কারণে যানজট সবসময় লেগে দেয় এবং আমাদের মানুষের সচরাচর রাস্তা পারাপার হইতেও সমস্যা। আর সবুজ বাতি ধরলে আমরা চললাম, অন্য ভাই লাল বাতি ধরলে ওটা চললো, এটা বাক্কা আগে আছে। এখন তো আমরা ডিজিটাল বাংলাদেশ টাকা সত্য এটা না। পুলিশ বলছে সিগন্যাল লাইট না থাকায় যানবাহন নিয়ন্ত্রণে অতিরিক্ত সদস্যকে কাজ করতে হচ্ছে বিভিন্ন পয়েন্টে। আমরা এখন ম্যানুয়ালি চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি অতি শীঘ্রই অন্যান্য মহানগরের মতো এই ট্রাফিকের সুযোগ সুবিধা বাড়বে। সদাশয় সরকার, সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে জনবান্ধবপূর্ণ একটি ট্রাফিক ব্যবস্থা গড়ে উঠবে। সিটি কর্পোরেশনের আধুনিক সিগন্যাল লাইট স্থাপনের পরিকল্পনা উদ্যোগ রয়েছে কাগজে কলমে। তবে কর্মকর্তাদের দাবি বাজেট স্বল্পতার কারণে আলোর মুখ দেখেনি প্রকল্প। একটা প্রকল্প আমরা একটা স্টাডি করে আমরা আমাদের মিনিস্ট্রিতে সাবমিট করেছিলাম অনেক আগে, কিন্তু এটা আসলে অগ্রগতি হয়নি। কারণ ফান্ডের যে ক্রাইসিস, আমাদের যে প্রমাণ প্রকল্পগুলো আছে এই বিষয়ে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তো বললো যে যেগুলো জনস্বার্থে সেগুলো তো রাখবে। নগরীর যানজট নিরসনে দ্রুত ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্তমান পরিস্থিতি তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা সাহায্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে তারা সংবাদ সম্মেলন করে এই আহ্বান জানান। তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ছাত্র, দিনমজুর সহ অনেকেই। এদের মধ্যে অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আহত হওয়ার কারণে অনেকেই চাকরি হারিয়েছেন, আবার কাজের সক্ষমতা হারিয়েছেন অনেকে। সরকারিভাবে চিকিৎসা পেলেও আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালাতে পারছেন না তারা। এতে মানবেতর জীবনযাপন করছেন তাদের পরিবারের সদস্যরা। তাই সকলের কাছে সহযোগিতা প্রত্যাশা করছেন তারা। রাজশাহীর ইউসুফপুর সীমান্ত থেকে সন্দেহভাজন 2 ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার বিকেলে সীমান্তের পদ্মা নদীর পাড় থেকে তাদের আটক করা হয়। আটক আইনুল হক ও শোয়েব নবী শেখ ভারতের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। তাদেরকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকা অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আরেক ভারতীয় নাগরিককে আটক করেছে 48 বিজিবি। আটককৃত ব্যক্তির নাম শ্রী রসেন্দ্র। তিনি ভারতের চেরাপুঞ্জি এলাকার বাসিন্দা। আটক ভারতীয় নাগরিকের কাছ থেকে 6 কেজি ইলিশ মাছ, 4 কেজি বোয়াল মাছ, 2 কেজি ট্যাংরা মাছ, মোবাইল ও কিছু বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। তাকে কোম্পানিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানান, সীমান্ত দিয়ে ভারতীয় অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা সহ 3 দফা দাবিতে মানববন্ধন করেছেন চিনিকলের কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে জয়পুরহাট চিনিকলের প্রধান গেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুর 12টার দিকে নাটোর সুগার মিল গেটে মানববন্ধন কর্মসূচি পালন করেন মিলের কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় বক্তারা তাদের 3 দফা দাবি তুলে ধরেন। সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঝিনাইদহের মোবারকগঞ্জে চিনিকলের সামনে কর্মসূচির আয়োজন করে শ্রমিক কর্মচারীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্যরা অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তারা তাদের দাবি তুলে ধরেন।
লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, লক্ষ্মীপুরে এবারের বন্যায় ক্ষতি ১,৪৭৫ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতে, ক্ষতির পরিমাণ ৮৭০ কোটি টাকা। ক্ষতি হয়েছে আমনের বীজতলা সহ ৬০,০০০ হেক্টর জমির ফসল। এছাড়া অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বলেন, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন উপলক্ষে শরীয়তপুরে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভায় জানানো হয়, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে অভিযান অব্যাহত থাকবে। তাই ২২ দিন পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ থাকবে। প্রজনন মৌসুম মা ইলিশ ধরা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় সভায়। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।